আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আলোচনা করব বিসিএস সহ যে কোনো পরীক্ষার ম্যাথ নিয়ে। ম্যাথ নিয়ে আমাদের অনেক ভয় থাকে যে আমরা তো ম্যাথ পারি না, কিভাবে করব, এত বড় বড় ম্যাথ পরীক্ষার হলে এত শর্ট টাইমে কিভাবে করা যায়, আর কোন কোন অধ্যায় কি করব, কোন কোন বই পড়ব। তো এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের চিন্তা থাকে। তো আজ আমি আলোচনা করব কিভাবে আপনারা ম্যাথ করলে খুব সহজে বিসিএস সহ যে কোনো পরীক্ষায় খুব ভালো করতে পারবেন। বিসিএসে মূলত 15 মার্কসের ম্যাথ আসে। এই 15 মার্কসের জন্য আমরা কোন কোন অধ্যায় পড়ব, কি পড়ব, এই সব কিছু এখন আলোচনা করব। তাহলে চলুন দেখা যাক। প্রথমেই আমরা যে কাজটা করব, বিসিএসে প্রশ্নগুলো মার্ক করব। বিসিএসের প্রশ্নগুলো মার্ক করার জন্য আমরা যে কোনো বইয়ের প্রথমে বা শেষে এই ধরনের একটা লিস্ট বা চার্ট দেওয়া থাকে। এই চার্টটা ফলো করব। এই চার্টটাতে দেখব যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন কোন কোন বিসিএস আসছে। এই জিনিসগুলো আমরা প্রথমেই একটু মার্ক করে নেব। তাহলেই আমরা বুঝতে পারবো কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট। কারণ ম্যাথে মূলত আপনার সব করে পরীক্ষার হলে যাওয়া যাবে না, আর সব যদি আপনি করেনও পরীক্ষার হলে গিয়ে আপনি সব অ্যান্সার করতে পারবেন না। কারণ অনেক বড় বড় ম্যাথ করতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হবে, প্লাস হচ্ছে আপনি গোলায় ফেলবেন, তখন আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। এতে আপনার অন্যান্য প্রশ্ন পারার পসিবিলিটি কমে যাবে। তাই ম্যাথে সবসময় ছোট ছোট ম্যাথগুলো আগে করে ফেলবেন, আর যেগুলো একটু বড় মনে হবে, বেশি বড়, সেগুলো স্কিপ করার চেষ্টা করবেন। আর যদি সময় থাকে তাহলে করবেন। তাই আমাদের সবার আগে কি করতে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করতে হবে। আর গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করার জন্য আমাদের এই যে এরকম একটা চার্ট আছে, এই চার্টটা প্রথমে ফলো করতে হবে। কারণ ম্যাথ কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো গতানুগতিক মুখস্থ করে যাওয়া যাবে না। ম্যাথ সবসময় সূত্রগুলো মনে রাখতে হবে আর নিয়মগুলো শিখে যাইতে হবে। ম্যাথ আমরা অন্যান্য প্রশ্নের মতো, অন্যান্য সাবজেক্টের মতো হুবহু কমন পাবো না, আমরা ওই ধরনের ম্যাথ কমন পাবো। যেমন একটা ম্যাথ আপনি করে গেছেন, ওই ধরনের ম্যাথ আপনি কমন পাবেন। তাই আমাদের উচিত হবে ম্যাথের সূত্রগুলো মনে রাখা আর নিয়মগুলো শিখে যাওয়া। তাই আমাদের প্রথমে যেটা করতে হবে, এরকম চার্ট দেখে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো করে ফেলতে হবে, ইম্পর্টেন্ট টপিকগুলো করে ফেলতে হবে, যে কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, প্রতি বছর আসে বা সর্বোচ্চ পরিমাণ আসছে। আর এরকম চার্ট সব বইতেই দেওয়া থাকে। এখন যে নতুন এডিশনের বইগুলো আসছে সব বইতেই দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে তাহলে আপনারা ফেসবুক বা ইউটিউব থেকে কালেক্ট করে নেবেন। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করাটা। প্রশ্ন অ্যানালাইসিস করা যে কোনো সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট, তবে গণিতের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার সামনে এই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা একটু দেখি যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিসিএসে কয়টা প্রশ্ন আসছে। যেমন বাস্তব সংখ্যা থেকে 46 আসছে 2টা, 45 আসে নাই, 44 আসছে একটা, 43 আসছে একটা, 42, 41 আসে নাই, 40 একটা আসছে, 39 2টা আসছে। তো এভাবে প্রতিটা অধ্যায় থেকে যে একটা 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 এভাবে আসছে, এই জিনিসগুলো আপনারা প্রথমে দেখে নেবেন যে কোন অধ্যায় থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন আসছে, সর্বাধিক বিসিএসে প্রশ্ন আসছে, সেই জিনিসটা একটু দেখে নেবেন। তো আমি যখন অ্যানালাইসিস করেছিলাম, আমি অ্যানালাইসিস করে দেখেছিলাম যে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসছে সূচক ও লগারিদম থেকে। এই যে দেখেন, কোনো বিসিএসে মিস যায় নাই, কোনো বিসিএসে মিস যায় নাই, সব বিসিএস আসছে 3টা 2টা 2টা 1টা 3টা এভাবে আসছে, মানে সর্বোচ্চ পরিমাণে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তা আমার কাছে মনে হয়েছিল যে আমি যেই অধ্যায়টা করব সেই অধ্যায় থেকে যেন একটা হলেও আমি অঙ্ক কমন পাই, সেই হিসাবে আমি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অধ্যায় থেকেই শুরু করেছিলাম। তো আপনারাও সেটা করতে পারেন। যেমন সূচক ও লগারিদম থেকে আমি শুরু করেছিলাম যে এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ, প্রতি বছর প্রশ্ন আসে, তাহলে আমি এখান থেকে শুরু করব। এই অধ্যায়টা কমপ্লিট করলে আমি যেন একটা হলেও অঙ্ক কমন পাই, সেই হিসাবে আমি অঙ্ক করেছিলাম। তো তারপরে আমি এখান থেকে শুরু করলাম। এই অধ্যায় থেকে কিন্তু এখানে 46 দেওয়া আছে, 47, 48, 49 তিনোটা বিসিএসই প্রশ্ন আসছে। তার মানে এই অধ্যায়টা করলে আপনি একটা অঙ্ক কমন পাবেন, এই ব্যাপারটা আপনি শিওর থাকবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, অঙ্ক কিন্তু হুবহু কমন পাবেন না। অঙ্ক সবসময় সূত্র মনে রাখবেন আর নিয়ম শিখে যাবেন, তাহলে ওই অনুযায়ী অঙ্ক করবেন। আবার কখনো কখনো ভাগ্য ভালো থাকলে অঙ্ক সরাসরিও কমন পাওয়া যায়। তো এর পরবর্তীতে আমি যেটা দেখলাম যে
সমান্তর ও গুণোত্তর ধারা থেকেও সর্বোচ্চ পরিমাণ অঙ্ক আসছে। খুব পরিমাণ মানে মিস গেলে একটা বা দুইটা বিসিএস এ মিস গেছে, যদি তারা প্রশ্ন অনেক কঠিন করে তখন হয়তোবা এই কমন টপিকগুলা তারা অ্যাভয়েড করে, কিন্তু এখন দেখা যায় যে প্রশ্ন আসলে বেশি একটা অঙ্কের জন্য তারা কঠিন করে না, সহজই করে। তো অন্যান্য সাবজেক্টের সাথে অঙ্কটাকে আমাদের সমান প্রায়োরিটি দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক আমাদের কমপ্লিট করে ফেলা উচিত, যেমন এই যে সূচক ও লগারিদম, তারপরে আছে সমান্তর ও গুণোত্তর ধারা। তো আমি প্রথমে করেছিলাম সূচক লগারিদম, সমান্তর গুণোত্তর ধারা। এই জিনিসগুলা খুব সহজ একটা জিনিস, আপনি যদি সূত্র মনে রাখেন আর নিয়মগুলো মনে রাখেন তাহলে আপনি সহজেই এই ধরনের অঙ্ক আসলে আপনি পরীক্ষায় পারবেন। এরপরে যেটা করেছিলাম এই যে লসাগু ঘসাগু, লসাগু ঘসাগু সর্বোচ্চ পরিমাণ, এটাও সবসময় পরীক্ষায় তারা দিয়ে থাকেন। এই জিনিসগুলো খুব ছোট ছোট অঙ্ক আসে এখান থেকে, তো আপনি ছোট ছোট অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন, বেশি একটা সময় নষ্ট হবে না। তারপরে আছে বাস্তব সংখ্যা। এই জিনিসগুলো এভাবে আপনি টপিক ওয়াইজ কোনটা পরে কোনটা পড়বেন এই জিনিসগুলো একটু আপনি আগেই সিলেক্ট করে ফেলবেন। এই যে সেটের অঙ্ক, তারা হচ্ছে সেটের অঙ্ক দিয়ে থাকেন সবসময়, সেট, বিন্যাস। তারপরে হচ্ছে এখন বর্তমানে আমি যেটা দেখলাম যে সম্ভাব্যতা থেকে তারা প্রশ্ন করে, খুব সম্ভাব্যতার প্রশ্ন আসে, এবারও আসছে, 47তম বিসিএসও আসছে। তো আমি হচ্ছে পরবর্তীতে এই 47তম বিসিএস এর প্রশ্নটা একটু দেখাবো। আপনারা যখনই অঙ্ক করতে যাবেন বা প্রিপারেশন নিতে যাবেন তখন আপনারা কি করবেন, এই চার্ট তো ফলো করবেনই, সাথে আপনারা যেই বিসিএসটা অ্যাটেন্ড করবেন সেই বিসিএস এর আগের প্রশ্নটা আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন যে কি কি আসছে আগের বিসিএসে, তাহলে আপনারা একটু ভালোভাবে এরপরের বিসিএস এর প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে যে এই টপিকগুলা আমরা কোন বই থেকে প্র্যাকটিস করব বা কোন বই থেকে সর্বাধিক কমন পাবো। আসলে ম্যাথের ব্যাপারটা হচ্ছে কোন বই থেকে আপনি সর্বোচ্চ কমন পাবেন ব্যাপারটা এমন না। ম্যাথ হচ্ছে আপনাকে সূত্র মনে রাখতে হবে আর নিয়মগুলো শিখে যেতে হবে। আপনি যে কোনো বই থেকেই করেন না কেন আপনি সূত্রগুলো মনে রাখবেন আর নিয়ম শিখে যাবেন। এর আগের বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় যে জিনিসগুলো আসছে ওই সূত্রগুলো, ওই রুলসগুলো জেনে যাবেন। বেশি একটা কঠিন ম্যাথ আপনার করতে হবে না, কারণ কঠিন ম্যাথ করা বা পরীক্ষার হলে অ্যান্সার করা ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে বা করা সম্ভবও না। তো আমি যেটা মনে করি আপনারা প্রথমেই এই নবম দশম শ্রেণীর এই গণিত বইটা কমপ্লিট করবেন। এই বইটাতে মূলত বিসিএস এর যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা ধরে ওই টপিকগুলা থেকে আপনারা এই যে বাস্তব সংখ্যা, সেট, ফাংশন, সূচক, লগারিদম এখান থেকে আপনারা কমপ্লিট করে ফেলবেন। এখানে সূত্রগুলা প্লাস হচ্ছে এই যে অঙ্কগুলা কমপ্লিট করবেন। এই ছোট ছোট অঙ্কগুলা উদাহরণ সহ করবেন, উদাহরণ সহ যা যা দেওয়া আছে এইগুলো কমপ্লিট করবেন এই বইটা থেকে। এই বইটা থেকে কমপ্লিট করলে একটা ব্যাপার সুবিধা হবে, যেহেতু আমরা নবম দশম শ্রেণীতে আগে এই বইটা করেছিলাম, তো সেক্ষেত্রে এই বইটা আমাদের কাছে সহজে লাগবে। তো সহজেই এই বইটা আমরা কমপ্লিট করতে পারবো। এই যে এই ম্যাথগুলা, যে সূচক, লগারিদম, এই ম্যাথগুলা কমপ্লিট করে ফেলবেন এই যে সূত্র সহ। যখন এই বইটা আমরা প্রথমেই কমপ্লিট করে ফেলবো এতে আমাদের বেসিক স্ট্রং হয়ে যাবে। তারপরে আমরা যেটা করতে পারি, আপনাদের কাছে যে কোনো বই, বিসিএস এর যে কোনো বই আছে সেই বইটা আপনারা এই অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করবেন। যখন আপনারা ওই বইটা প্র্যাকটিস করতে যাবেন তখন আপনারা এখানকার এই বইটাও সাথে রাখবেন, যে এই বইটা থেকে আমরা কি কি শিখেছি আর এখানে কি কি বাড়তি দেওয়া আছে বা কিভাবে দেওয়া আছে সেই জিনিসটা আপনারা একটু অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবেন। তো আমার কাছে খায়রুজ ম্যাথের বইটা ছিল আগে, ওই বইটা এখন নেই, একটা জুনিয়র নিয়ে গিয়েছে। তো আমি এখন যেটা প্র্যাকটিস মানে করেছিলাম 47-এর আগে প্র্যাকটিস করেছিলাম, সেটা হচ্ছে জব সলিউশনটা আমি করেছিলাম। কারণ জব সলিউশনটাতে মূলত বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় তারা কী ধরনের রুলস ফলো করে সেই জিনিসগুলো একটু জানা জরুরি। তো সেভাবেই আসলে প্র্যাকটিস করেছিলাম। তো আপনারাও সেটা করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে কি, এখানে যে জব সলিউশনে, এটা হচ্ছে জব সলিউশনের ম্যাথ পার্টটা আমার কাছে আছে, পাটিগণিত, তারপরে হচ্ছে বীজগণিত, তারপরে হচ্ছে জ্যামিতি, গতিবিদ্যা, বিচ্ছিন্ন গণিত, অন্যান্য। তো গতিবিদ্যা এগুলো অনেক কঠিন অঙ্ক, আসলে এত কঠিন অঙ্ক করার কোনো দরকার নেই, সহজ অঙ্কগুলো আগে করে ফেললেই ভালো হয়। এতে করে আপনি হচ্ছে একটা ভালো স্ট্যান্ডার্ড মার্ক আপনি পাবেন। তো 47তম বিসিএসে যে ম্যাথগুলো আসছে এখানে কিন্তু কঠিন ম্যাথ আসে নাই, 46তম তো বেশি একটা কঠিন ম্যাথ আসে নাই। তারপরে 48তম বিসিএস, 49তম বিসিএস, কোনো বিসিএসে ম্যাথগুলো বেশি একটা কঠিন আসে নাই। এই 47তম বিসিএসের এই যে প্রশ্নটাই 16 থেকে এই যে ম্যাথ দেওয়া, এই যে ম্যাথগুলো, যে 17 নম্বর ম্যাথটা, এটা খুবই সহজ একটা ম্যাথ। এই যে লগের ম্যাথ, তারপরে এই যে গুণোত্তর ধারা, তারপরে এই যে বৃত্তের, এগুলো সবই ছোট ছোট অঙ্ক। তো দেখাচ্ছি এই অঙ্কগুলো কোথা থেকে আসছে। যেমন এই যে এই অঙ্কটা হচ্ছে জব সলিউশন, আমি দেখাচ্ছি। এই যে
1305 নম্বর পেজে জব সলিউশনে আমি বের করে দেখাচ্ছি আপনাদের। এই যে 1305 নম্বর পেজে এই যে এই অঙ্কটা, এই যে এখানে কি বলা আছে, এখানে কি বলা আছে যে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে, যে সিরিজের অঙ্ক দেওয়া আছে। এখানে দেখেন এই যে সিরিজের অঙ্ক কিন্তু এখানে প্রচুর দেওয়া আছে, এখানে প্রচুর পরিমাণে দেওয়া আছে সিরিজের অঙ্ক। এই যে সিরিজের অঙ্ক দেখাচ্ছি, যে সিরিজের অঙ্ক প্রচুর পরিমাণে দেওয়া আছে, যে প্রচুর পরিমাণে দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। আমি আগেই বলছি যে ম্যাথ আপনারা প্র্যাকটিস করার বিষয় হচ্ছে আপনার নিয়মগুলো জেনে যেতে হবে আর সূত্র মনে রাখতে হবে। তো আপনি এই সিরিজের অঙ্ক আপনি যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারেন, জব সলিউশন থেকে করতে হবে ব্যাপারটা এমন না। আপনি যে কোনো পরীক্ষায় পরীক্ষার জন্য যে কোনো বই থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। এই যে নিয়মগুলো দেখেন, 1 3 এই অঙ্কটা দেখেন, এই সেম অঙ্কটার নিয়মই হচ্ছে এই ম্যাথটা আসছে, সেম অঙ্কটার নিয়মেই। এই যে সেম অঙ্কটার মতো, এই যে এটার মতো আসছে, একদম এই রুলসে আসছে, এই রুলসেই এই ম্যাথটা আসছে। তো আপনি হচ্ছে সবসময় রুলস মনে রাখবেন। এই যে রুলসে 1 3 9, এখানে 1 3, এই যে 9, তারপর 27, এখানে এই যে আনসার 1 3 9 27 81, মানে এই অঙ্কটাই আসছে, সরি এই অঙ্কটা নিয়মে না, এই অঙ্কটা একটু ঘুরে দিচ্ছে, যেমন 1 3 9 তারা দিয়ে দিচ্ছে। এখানে প্রশ্নটা ছিল কি 1 3 9 এর ফাঁকা জায়গা ছিল, আর এখানে কিন্তু তারা প্রশ্নটা করছে কি 1 3 9 তারা দিয়ে দিচ্ছে, তারপরেরটা জানতে চাইছে এই যে 27। এই যে এটা উত্তর ছিল 27, এই যে 1 3 9 27 সেম, এই যে সূত্র, এই যে সেম সূত্র দিয়ে এটা তারা একটু ঘুরিয়ে দিছে, জাস্ট একটু ঘুরিয়ে তারা দিবে। এটা যে কোনো পরীক্ষায় আপনাদের এভাবে করেই প্র্যাকটিস করতে হবে, যে কোনো পরীক্ষার জন্য এভাবেই প্র্যাকটিস করতে হবে। এরপরের অঙ্কটা দেখা যায়, এই যে লগের অঙ্ক আসছে, এরপরে যে লগের অঙ্ক আসছে, এটা অবশ্য হচ্ছে নবম দশম শ্রেণীর একটা বইতে আছে, যে 85 নম্বর পেজ। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের হচ্ছে নবম দশম শ্রেণীর বইটা কমপ্লিট করা উচিত, হচ্ছে প্রথমেই এটা কমপ্লিট করা উচিত, কারণ এখান থেকে আমাদের বেসিক স্ট্রং হবে এটা যদি আমরা করি। তো এই বইটাতে দেখাচ্ছি, আমরা ম্যাথ নিয়ে অনেক জটিলভাবে মানে চিন্তা করি যে ম্যাথ আসলে অনেক কঠিন একটা বিষয়, কিভাবে পারবো না পারবো এই জিনিসটা। এই যে বলেছিলাম যে ভাগ্য ভালো থাকলে সরাসরি আসতে পারে। এই যে এইটা, এই যে এই ম্যাথটা সরাসরি আসছে এই উদাহরণ থেকে, এই ম্যাথটা সরাসরি একদম হুবহু আসছে এই ম্যাথটা। এটা 47তম বিসিএস আসছে হুবহু, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বই থেকে আসছে, ভোট বই থেকে। তারপরের ম্যাথটা দেখা যাক, এই যে একটা গুণোত্তর ধারার একটা ম্যাথ, প্রথম এই যে গুণোত্তর ধারার ম্যাথ, এটাও কিন্তু বোর্ড বই থেকে আসছে, 260 নম্বর পেজ আমি দেখাচ্ছি। অনেক মোটা বই পড়ে আসলে কোনো দরকার নেই, আমাদের উচিত হচ্ছে নিয়ম শিখে যাওয়া আর সহজভাবে প্রিপারেশন নেওয়া। এই যে গুণোত্তর ধারার এই যে নবম, এই যে উদাহরণ হচ্ছে 9, একদম সেম অঙ্কটা সেম প্যাটার্নে আসছে, জাস্ট একটু ঘুরিয়ে দিছে। এখানে বলা আছে কি গুণোত্তর ধারার, এখানে বলা আছে গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ এত এত, তাহলে দশম পদ কত? আর এখানে বলা আছে প্রথম ও দ্বিতীয় পদ এত, পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করুন। মানে এখানে দুইটা দেওয়া আছে, পঞ্চম আর দশম, জাস্ট আপনি এখান থেকে বের করবেন হচ্ছে দশম পদ। এখানে দুইটা দেওয়া আছে, আপনি দুইটাই যদি প্র্যাকটিস করে যান আপনি ওইখানে গিয়ে একটা পাবেন। এই যে একটা পেয়েছেন, তার মানে সেম নিয়মে সেম প্যাটার্নে, এই যে সেম প্যাটার্নে আপনি অঙ্কটা করবেন, সেম প্যাটার্নে। এরপরে যেটা দেওয়া আছে, এই যে এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা দেওয়া আছে, 26 নম্বর ম্যাথটা দেখা যাক। এই যে এই অঙ্কটা কোথা থেকে আসছে, এটা একদম এই যে এটাও বোর্ড বই থেকে আসছে, 16 নম্বর পেজে বোর্ড বইতে দেওয়া আছে। এই যে 16 নম্বর পেজে বোর্ড বইতে দেওয়া আছে, এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে কাজ। এই যে এই সেম অঙ্কগুলোর প্যাটার্নে এই অঙ্কটা আসছে, এই অঙ্কটা 47তম আসছে সেম অঙ্কের প্যাটার্নে,
আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই বোর্ড বইটা কমপ্লিট করতে হবে। তারপর আপনি যে কোনো বই আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা আপনি এই যে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা এই যে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি সরল মুনাফা আপনি যে কোনো বইয়ের যে কোনো অধ্যায় থেকে, যে কোনো বইয়ের থেকেই করতে পারেন। এই যে এটা কোথা থেকে আসছে, সরল ও চক্রবৃদ্ধি, এটা জব সলিউশন আছে, মেন বইতেও আছে। আমি একটু দেখাচ্ছি জব সলিউশনে এই প্যাটার্নের অঙ্ক আপনি যেখান থেকে প্র্যাকটিস করেন। 1044 অঙ্ক যেখান থেকে করেন একটু বেশি বেশি প্র্যাকটিস করলেই অঙ্ক পারা যাবে। এই যে 44 নম্বর পেজ, এই যে সেম অঙ্কটা আসছে। এখানে সেম বলতে সবই সেম। এখানে হচ্ছে এরা 100 টাকা তুলে দিছে, আর এখানে হচ্ছে 1000 টাকা, এখানে 1000 টাকা, আর এখানে 100 টাকা, আর এখানে হচ্ছে 5 বছরের জন্য, এখানে হচ্ছে 5 বছরের জন্য, আর এখানে আছে 2 বছরের জন্য। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে সেম প্যাটার্ন, সেম সব কিছু একদম সেম, জাস্ট এখানে 100 টাকার জায়গায় 5 বছর, এখানে 100 টাকা, আর এখানে 5 বছর, আর এখানে যে 10% 1000 টাকা 2 বছর, মানে সেম প্যাটার্ন, সেম অঙ্ক। এভাবে আপনাদের অঙ্কগুলো একটু বের করে করতে হবে, যাতে হচ্ছে আপনারা খুব সহজেই পারেন। তারপরে যে আরেকটা অঙ্ক দেখা যাক। এই যে এই অঙ্কটা 27 নম্বর অঙ্কটা, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটা দেখা যাক যে জব সলিউশনে আছে যে 1257 নম্বর পেজ, 1245 নম্বর পেজে দেওয়া আছে, দেখাচ্ছি। আপনি জব সলিউশন করেন আর যাই করেন, আপনি যেই অঙ্কটা করবেন ওই রুলসগুলো মনে রাখবেন, ওই রুলস অনুযায়ী আপনার অঙ্ক আসবে, আর আপনাকে ওইভাবেই অ্যান্সার করতে হবে। 1244 45 এই যে এই অঙ্কটা আবার সেম আসছে, সেম অঙ্কটাই তুলে দিছে। যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি করা হয়, এই যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল কত পাবে, যে 21%। এটা উত্তর দেওয়া আছে যে এভাবে একদম সেম প্যাটার্ন, সেম নিয়ম, সেমভাবে করে আপনি যে কোনো বই থেকে করেন, এভাবে আপনার হচ্ছে যেই অঙ্কটা করবেন ওই অঙ্কটার রুলসটা ভালোভাবে মনে রাখবেন। সূত্র এভাবে যদি আপনারা অ্যানালাইসিস করে গণিত প্রিপারেশন নেন তাহলে আশা করি গণিত নিয়ে আর কোনো ভয় থাকবে না। গণিতে আপনারা সর্বোচ্চ একটা মার্কস পেতে পারেন। গণিত নিয়ে আসলে ভয় করার কিছুই নেই।